আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। অগ্নিগর্ভ ৪ আগস্ট গণজাগরণের রক্তাক্ত সূচনা। যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি। এই নৌ মিলন পলক নতুন মামলায় গ্রেফতার। পানির চাপে খুলে দেওয়া হলো তিস্তা ব্যারাজের ৪৪ জলকপাট। রাজধানীতে বেড়েছে গোয়েন্দা নজরদারি, চলছে চিরুনি অভিযান। জুলাই গণহত্যা অভিযোগপত্রে গুলিবর্ষণকারী আসামিকে অব্যাহতির সুপারিশ। মাইলস্টোনের শিক্ষার্থীরা ট্রমা কাটাতে যে কোনো শাখায় বদলি হতে পারবে। সুনামগঞ্জে শ্রমিক শিক্ষার্থী দ্বন্দ্বে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। মাদারীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার। রাতের আঁধারে রেল লাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা, রক্ষা পেল আন্তনগর ট্রেন। দেশ জুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা। নিউ ইয়র্কে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠানে সংঘর্ষ বাধালো যুবলীগ। কলকাতায় মিনি বাংলাদেশি ভিসা বন্ধে 1 বছরে অর্থনৈতিক ক্ষতি 1000 কোটি রুপি। এবং দিল্লি পুলিশের চিঠিতে বাংলাদেশি ভাষা ভীষণ খেপেছে তৃণমূল ও শিল্পী সমাজ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 2024 সালের 4 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় ও রক্তাক্ত দিন। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনের মধ্যেই ঢাকাসহ দেশব্যাপী ছড়িয়ে পড়ে স্বৈরাচার সরকারপন্থী শক্তির ভয়াবহ দমনপীড়ন। ছাত্র ও যুব আন্দোলনকারীদের উপর পুলিশের পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগ ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা হামলা চালায়। রাজধানীর শাহবাগ, পল্টন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় টিয়ার শেল, রাবার বুলেট ও গুলিতে শতাধিক মানুষ নিহত হয়, আহত হয় হাজারো। হাসপাতাল ও ক্লিনিকে ছিল আতঙ্ক, অনেকে গোপনে চিকিৎসা নেন। সরকারের পক্ষ থেকে জারি হয় কারফিউ, বন্ধ করা হয় মোবাইল নেটওয়ার্ক ও পরিবহন। স্বৈরাচারী সরকারের এমন দমন নিপীড়ন আন্তর্জাতিক মহল এটিকে গণহত্যা হিসেবে উল্লেখ করে। জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানায়। আন্দোলনের নেতারা ঘোষণা দেন 5 আগস্ট থেকেই ঢাকামুখী লং মার্চ শুরু হবে। এই দিনে একদিকে ছিল ভয়াবহ দমন, অন্যদিকে ছিল গণ আন্দোলনের ঐক্য ও প্রতিরোধের অভূতপূর্ব জোয়ার। ইতিহাসে দিনটি চিহ্নিত হচ্ছে গণজাগরণের রক্তাক্ত সূচনা হিসেবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি। 6টি সংস্কার কমিশনের 19টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনে। 19টির মধ্যে 12টিতে একমত, 7টিতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। সোমবার সকালে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বলেছিলেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কদমতলী থানা এলাকায় শিক্ষার্থী মাহাদি হাসান পান্থ হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ এই আদেশ দেন। এদিন তাদের কেরানীগঞ্জে বিশেষ কারাগার থেকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক মোহাম্মদ আরিফ হোসেন গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আদালত এটি মঞ্জুর করেন। এরপর ফের তাদের কারাগারে পাঠানো হয়। মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের 19 জুলাই রাজধানীর কদমতলী থানা এলাকায় তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদি হাসান পান্থ আন্দোলনে অংশ নেন। ঘটনার দিন বিকাল 4টায় আসামিদের ছোড়া গুলি তার মুখের সামনের অংশ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। এই ঘটনায় গত 8 নভেম্বর কদমতলী থানায় মামলা হয়। এই মামলায় রাশেদ 7, ইনু 8 ও পলক 9 নম্বর এজাহার নামীয় আসামি।
উত্তরাঞ্চলে টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে ফের তিস্তা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেছে। লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের বৃহত্তম তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রোববার সকাল ৯টার দিকে ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদ সীমা ৫২.১৫ মিটার অতিক্রম করে ৫২.২০ মিটার উচ্চতায় প্রবাহিত হয়। ব্যারাজ এলাকায় স্বাভাবিক পানির বিপদ সীমা ৫২.১৫ মিটার। এর আগে গত শনিবার পানির উচ্চতা ছিল ৫১.৮০ মিটার, যা বিপদ সীমার ৩৫ সেন্টিমিটার নিচে। পানি উন্নয়ন বোর্ড পাউবো সূত্রে জানা গেছে, নদীর পানি ৪০ সেন্টিমিটার বেড়েছে। এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার তিস্তার পানি বিপদ সীমা অতিক্রম করল। এর আগে সর্বশেষ ২৯ জুলাই রাতেও পানি ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। চলতি অগস্ট মাসকে ঘিরে দেশে অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় রাজধানী জুড়ে চিরুনি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে অনলাইন ও অফলাইনে অরাজকতা তৈরির পরিকল্পনায় রয়েছেন। সম্প্রতি ঢাকায় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর গোপন বৈঠক করে এবং তাতে সেনাবাহিনীর এক কর্মকর্তার জড়িত থাকার খবরে ব্যাপক আলোচনার জন্ম হয়। এ ঘটনায় সরকার সজাগ ভূমিকা নিতে শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী দেশ জুড়ে অভিযান জোরদার করেছে এবং এখন পর্যন্ত ২২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বাড়িয়ে ২৩১ জন করা হলেও ওই সময় গুলিবর্ষণকারী এক আসামিকে বাদ দেওয়া হয়েছে। এতে ব্যাপক সমালোচনা চলছে। জানা গেছে, এ মামলায় অভিযোগপত্রে সাবেক পররাষ্ট্রমন্ত্রী, ভূমিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, চট্টগ্রাম সিটি মেয়র সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের ২০ নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ এক আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পুলিশ। জানা গেছে, গত ৩০ জুলাই চট্টগ্রাম মহানগর আদালতের প্রসিকিউশন বিভাগে এই অভিযোগপত্র দাখিল করেন মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই ফয়সাল। গত বৃহস্পতিবার প্রসিকিউশন শাখা থেকে অভিযোগপত্রটি চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে দাখিল করা হয়। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় ট্রমায় থাকা শিক্ষার্থীরা চাইলেই অন্য যে কোনো শাখায় বদলি হতে পারবে। আবার কেউ চাইলে অন্য কোনো প্রতিষ্ঠান বা যেখানে ইচ্ছা যেতে পারে। এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরুন নবী। রোববার বিকেলে কলেজ ক্যাম্পাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুন নবী বলেন, যদি কোনো শিক্ষার্থী এখান থেকে অন্য কোনো ক্যাম্পাস বা শাখায় যেতে চায়, তবে অভিভাবকদের আমরা বলেছি তাদের যেখানে খুশি সেখানে নিয়ে যান, তবে এমন জায়গায় নিয়ে যান যেখানে তার বন্ধু বান্ধব আছে, যেন সে মানসিক স্বস্তি খুঁজে পায়। তিনি বলেন, নতুন কোনো জায়গায় গেলে অনেক সময় শিক্ষার্থীরা মানিয়ে নিতে পারে না, বরং পরিচিত পরিবেশ, বন্ধু মহল বা সার্কেল থাকলে তারা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। এর কারণেই অন্য শাখায় স্থানান্তরের ক্ষেত্রে পূর্ব পরিচিতির বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবতে হবে। সুনামগঞ্জে বাস ভাড়া নিয়ে শ্রমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বন্দ্বে মালিক শ্রমিকের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। সোমবার সকাল থেকে জেলার সব ধরনের দূরপাল্লার এবং আঞ্চলিক রুটের বাসে চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। শ্রমিক নেতারা জানান, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের বাসের শ্রমিককে মারধরের প্রতিবাদ, শহরের তাদের এক চালককে মারধর ও জেলে থাকা এই বাস চালকের মুক্তির দাবিতে তাদের এই কর্মবিরতি কর্মসূচি। চালকদের মারধরের বিচার ও চালককে মুক্তি না দিলে এই কর্মসূচি অনির্দিষ্টকাল চলবে। মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহজাহান মোল্লা ইউনিয়নের নরারকান্দি গ্রামের মরহুম মহসিন মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৪ নভেম্বর বোমা বিস্ফোরণ, বিএনপির দলীয় গেট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাজৈর থানায় একটি মামলা করেন উপজেলার পাঠানকান্দি গ্রামের শাহ আলম শেখ ওরফে
কোব্বাস শেখ নামের বিএনপির এক কর্মী। ওই মামলায় তাকে আসামি করা হয়। অভিযুক্ত শাহজাহান কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য শাহজাহান খানের অনুসারী ছিলেন। নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধবনগর রেল স্টেশন এলাকায় শনিবার রাতে রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালা লাগিয়ে রাখার ঘটনায় একটি বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি আন্তনগর ট্রেন। সময়মতো বিষয়টি নজরে আসায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় রক্ষা পায় বহু প্রাণ ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি। শনিবার রাত 10টার দিকে স্থানীয় এক পথচারী রেললাইনের উপর তালাবদ্ধ লোহার শিকল দেখে বিষয়টি স্থানীয়দের জানান। পরে খবর দেওয়া হয় রেলওয়ে কর্তৃপক্ষ ও নলডাঙ্গা থানা পুলিশকে। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আত্রাই থেকে ঢাকা এক মিস্ত্রির সহায়তায় শিকল ও তালা কেটে ফেলে। ঘটনার কারণে সীমান্ত এক্সপ্রেস প্রায় ৩ ঘন্টা, নীলসাগর এক্সপ্রেস ২ ঘন্টা এবং একতা এক্সপ্রেস ৩০ মিনিট বিলম্বিত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল আবার শুরু হয়। সারা দেশে আজ বিকেল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিনের গরম কিছুটা প্রশমিত হতে পারে। পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মতে এই বৃষ্টির প্রভাবে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান ঘিরে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা এই সংঘর্ষের সৃষ্টি করে। রোববার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই ঘটনা ঘটে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল প্যাট্রিয়ট অব বাংলাদেশ নামক একটি নবগঠিত সংগঠন। প্রত্যক্ষদর্শীরা জানান, জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে নিউ ইয়র্কের পেশাজীবী, সচেতন নাগরিক সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের এক পর্যায়ে যুবলীগ কর্মীরা অনুষ্ঠান স্থলে এসে জয় বাংলা স্লোগান দেওয়া শুরু করেন। ফলে অনুষ্ঠানের বিঘ্ন ঘটে। এর জেরে বিএনপির ও যুবলীগ কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একটি মুদি দোকানের দরজার কাছে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন, তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং ভারতের ভিসা বন্ধের কারণে কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত এলাকার অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে ১,০০০ কোটি রুপির বেশি। একসময় বাংলাদেশি পর্যটকদের জন্য জমজমাট এই কেন্দ্রটি এখন পর্যটক শূন্য হয়ে পড়েছে। এখানকার হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসার উপর এই পর্যটক খরার মারাত্মক প্রভাব পড়েছে। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পেয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। ১ বছর আগেও কলকাতার মিনি বাংলাদেশে ছিল শহরের খাদ্য, আতিথেয়তা এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ের একটি ছোট কিন্তু প্রাণবন্ত অংশ। তবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর এই এলাকার বাংলাদেশি পর্যটকদের আনাগোনা প্রায় শূন্যে নেমে আসে। ১ বছর পরেও এই অস্থিরতার রেশ রয়ে গেছে, যার ফলে ক্ষতির পরিমাণ ১,০০০ কোটি রুপির বেশি বলে অনুমান করা হচ্ছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া ভারতে এবার আগুনে ঘি ঢেলেছে দিল্লি পুলিশের চিঠি। এতে ভীষণ ক্ষেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লিতে অবস্থিত পশ্চিমবঙ্গের রেসিডেন্স কমিশন অফিসে পাঠানো দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে। এতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি টুইট করে তীব্র নিন্দা জানিয়েছেন। দিল্লি পুলিশ নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। জানা গেছে, দিল্লিতে অবস্থিত পশ্চিমবঙ্গের রেসিডেন্স কমিশন অফিস বঙ্গভবনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে উদ্দেশ্য করে দিল্লি পুলিশের অধীন লোধি কলোনি পুলিশ থানার পক্ষে পাঠানো ওই চিঠিতে লেখা হয়েছে, বাংলাদেশি সন্দেহে আটককৃত ব্যক্তিদের কাছ থেকে বাজেয়াপ্ত নথি তথ্য বাংলাদেশি ভাষায় রয়েছে। সেটিকে যাচাই করতে ইংরেজি ও হিন্দিতে অনুবাদ করার জন্য অনুবাদ প্রয়োজন।
আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।